আসসালামু আলাইকুম। আজকে মুভিতে পরকালে জাহান্নামে চলা সকল কঠোর শাস্তি আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এক এলাকার ইমাম সাহেবের 4 সন্তান একসাথে একটা দুর্ঘটনায় মারা যায়। মারা যাওয়ার পূর্বে তারা সবাই সমাজের চোখে ছিল খুবই সৎ এবং নিষ্ঠাবান। ইমামের সন্তান হওয়ায় তারা সমাজে পেত আলাদা সম্মান। কিন্তু মৃত্যুর পর জাহান্নামে তাদের উপর চলতে থাকে কঠিন থেকে কঠিনতম আযাব। কেন তাদের উপর এই আযাব পড়েছিল? সবার থেকে লুকিয়ে কোন পাপ করতো তারা? এই ব্যাপারে জানতে পারবো সত্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান এর হরর মুভিতে, যার নাম সিক্সা নিরাখা। মুভির গল্পতে মৃত্যুর পর জাহান্নামে হওয়া আযাবের ব্যাপারে জানানো হয়েছে, যার কোনো কিছু ব্যাপারেই আমাদের তেমন একটা ধারণা নেই। মৃত্যুর পর কি ঘটবে কি ঘটবে না এ ব্যাপারে কেউই নিশ্চিতভাবে বলতে পারে না। ধারণা করতে পারি কি কি ঘটবে শুধুমাত্র আল কোরআন এবং হাদিসের আলোকে। তাই আমি এই শুধুমাত্র মুভিতে দেখানো দৃশ্যগুলোই আলোচনা করব। অর্থাৎ এই এক্সপ্লেনেশনে এমন কিছু যদি পান যেটা আপনাদের বিশ্বাসের বাইরে, তাহলে দয়া করে এই ব্যাপারে আমাকে কোনো রকম দায় দেবেন না। এটা শুধুমাত্র মুভিতে দেখানো হয়েছে, এই কারণেই আমি এক্সপ্লেন করেছি। আপনারা ইন্দোনেশিয়ান এই ইসলামিক হরর মুভিগুলো খুব পছন্দ করেন, এই কারণেই বহুল বিতর্কিত এই মুভিটাও আমি এক্সপ্লেন করছি। তো চলুন আর কোনো দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক কাহিনীতে। গল্পের শুরুতে আমরা একটা মৃত বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে একটা যুবতী মেয়ের মৃত্যু হয়েছিল। সেখানে এসেছিল ওস্তাদ জাকির তার পুরো পরিবার নিয়ে। তার পরিবারে ছিল তার স্ত্রী এবং 4 সন্তান, 2 ছেলে এবং 2 মেয়ে। প্রথমে সকলের সাথে কুশল বিনিময় শেষ করে জাকির তার পুরো পরিবার নিয়ে ভেতরে এসে বসে, যেখানে মিস্টার জাহির নামক এক লোকের বড় নাতনির জেহারার মৃত্যু হয়েছিল। বড়রা তো দোয়া কালামে ব্যস্ত ছিল, অন্যদিকে ছোট 4 ভাই বোন এটা নিয়ে আলোচনা করেছিল যে জেহারা বেহেশতে যাবেন নাকি দুচোখে। তখনই তাদের বড় ভাই সাহলে বলে ওঠে, এমনও হতে পারে এতক্ষণে জেহারা দুজকে গিয়ে শাস্তি ভোগ করছে। এই ছোট্ট কথাটি ছোট্ট তিয়াসের মনে অনেক প্রভাব ফেলে। সে এটা নিয়েই ভাবছিল। ঠিক তখনই পিছ থেকে কারোর এক সাহায্যের আকুতির আওয়াজ সে শুনতে পায়। কোনো কিছু না ভেবে সে পেছনে থাকা অন্ধকার ঘরে চলে যায়। চিৎকার এবং কান্নার আওয়াজ অনুসরণ করে সে ওই ঘর পেরিয়ে আরও একটি অন্ধকার ঘরে চলে যায়, যেখানে দরজা খুলতেই সে দেখতে পায় যুবতী এক মেয়েকে দেওয়ালের সাথে আটকে রেখে খুব নির্মমভাবে শাস্তি দেওয়া হচ্ছে। মেয়েটি তিয়াসের দিকে ঘুরে তাকাতেই তিয়াস প্রচণ্ড ভয় পেয়ে যায়। আমরাও বুঝতে পারি যে এই মেয়েটি আর কেউ নয়, বরং এখানে যে মেয়েটি দোয়া অনুষ্ঠান হচ্ছে, অর্থাৎ এই বাড়িতে যে মেয়েটি মারা গিয়েছে তারই রূহ ছিল। তিয়াসও এই ব্যাপারটাই জোরে গিয়ে চিৎকার করে সবার সামনে বলে যে জাহারাকে দুচোখে শাস্তি দেওয়া হচ্ছে, যা সে নিজ চোখে দেখেছে। তিয়াসের এমন কথাতে পরিবেশ যেমন থমথমে হয়ে যায়, ঠিক তেমনই ওস্তাদ জাকির অর্থাৎ তিয়াসের বাবা বেশ লজ্জায় পড়ে যায়। এরপর আমাদেরকে পবিত্র আল কোরআনের কিছু আয়াত দেখানো হয়, যার মাধ্যমে আমাদেরকে জানানো হয় জাহান্নামীদের কিভাবে শাস্তি দেওয়া হবে। আমরা দেখতে পাই ওই দিন ওস্তাদ জাকির মসজিদে বসে এই ব্যাপারগুলো নিয়েই আলোচনা করেছিল। আলোচনা শেষ করে সে তার বড় ছেলে সালেকে বলে মাগরিবের আজান দিতে, আর এরপর নামাজ শেষে সবাই চলে যায় যে যার বাড়িতে। ওস্তাদ জাকিরও তার 4 ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরতেই তার স্ত্রী জানায় পাশের গ্রাম থেকে কয়েকজন লোক এসে তাকে ডেকে গিয়েছে, কেউ একজন বিপদে আছে, তার রুকিয়া করতে হবে। এই কথা শোনা মাত্রই ওস্তাদ জাকির তার স্ত্রীর সাথে তখনই বেরিয়ে যায় পাশের গ্রামের উদ্দেশ্যে। 4 ছোট ছোট ছেলে মেয়ে একা একা থেকে যায় বাড়িতে। একই ঘরে বসে তারা 4 জন পড়ালেখা এবং খেলাধুলা করেছিল। হঠাৎ করে কারেন্ট চলে যায়। তখন বাকি 3 ভাই বোন মিলে তিয়াসকে অনেক ভয় দেখায়। তিয়াসও বেশ ভয় পাচ্ছিল। মূলত তারা তিয়াসকে গত রাতের ঘটনা নিয়েই ভয় দেখাচ্ছিল, যেহেতু সে ওই মেয়েটিকে টর্চার হতে দেখেছে বলে দাবি করেছিল। এই ব্যাপারটা তাদের কাছে বেশ ফানি ছিল, কিন্তু তিয়াসের কাছে নয়, কেননা সে নিজ চোখে ওই মেয়েটিকে নির্মম নির্যাতন সহ্য করতে দেখেছে। মূলত তিয়াসের পরকালের জীবন জান্নাত জাহান্নামের ওপর দীর্ঘ বিশ্বাস ছিল। তার বাবার কথা সে সবসময় মানত।
তার বাবার মতে প্রত্যেক মানুষকে তার পাপের শাস্তি পরকালে ভোগ করতে হবে। তাই তো তিয়াশা সব সময় ভয় পেত দুচোখে যাওয়া নিয়ে। ছোটবেলা থেকে এই ভয়টি তাদের 4 ভাই বোনের মনে থাকলেও সময়ের সাথে সাথে খেলাধুলা আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে তারা মাঝে মাঝে এই ভয়টিকে ভুলে যেত। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 10টি বছর। পুরো পরিবার বেশ সুখে ছিল। ওস্তাদ জাকির সুযোগ পেলেই তার ছেলে মেয়েদের ভুল ধরিয়ে দিত, যাতে করে সে তার ছেলে মেয়েকে সঠিক পথে পরিচালনা করতে পারে। যেমন আজিজা ওই দিন গোসল করার সময় গান গাইছিল, তখন ওস্তাদ জাকির তাকে মনে করিয়ে দেয় গোসলের সময় গান গাওয়া উচিত হবে না। সে যেন দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ছোট্ট আজিজা এখন বড় হয়ে গিয়েছিল, সেই সাথে বড় হয়ে গিয়েছিল ছোট্ট তিয়াসও। তিয়াস সেখানে কিছু একটা কাপড়ের মধ্যে লুকিয়ে তার মায়ের কাছে নিয়ে যায়। আমরা দেখতে পাই এটা মূলত তার অঙ্কের রেজাল্ট ছিল, যেখানে সে অনেক কম নাম্বার পেয়েছে। যে ব্যাপারটা জানতে পারলে তার বাবা অনেক বকাঝকা করবে। সে বলে এবার সে মন দিয়ে পড়াশোনা করেছে, তবুও সে অঙ্কে ভালো রেজাল্ট করতে পারেনি। এই ব্যাপারে জানার পর তার মা তাকে একটাই প্রশ্ন করে যে সে পরীক্ষায় নকল করেছিল কিনা। উত্তরে তিয়াস বলে সে এটা কখনোই করবে না। নকল করা পাপ এবং পরকালে এর জন্য শাস্তি ভোগ করতে হবে। কথা শুনে তিয়াসের মা খুশি হয়ে যায় এবং বলে পরের বারে যেন তিয়াস আরো ভালো করে পড়াশোনা করে। এই কাজে এবার তার মা তাকে সাহায্য করবে। এই কথা শুনে তিয়াসও খুশি হয়ে যায়। ঠিক তখনই তিয়াসের আরেক ভাই ফাজা সেখানে চলে আসে। সে এখানে তার মায়ের কাছে পারমিশন চায় ওই রাতে তার বন্ধুর বাসায় থাকার জন্য। মূলত পড়াশোনার জন্যই সে তার বন্ধুর বাসায় থাকতে চাইছিল, কেননা সে তার বড় ভাই সালের কলেজে অ্যাডমিশন নিতে চায়, আর এটা করার জন্য তার অনেক পড়াশোনার প্রয়োজন। এই কথা শুনে তাদের মা খুশি হয়ে যায়। ঠিক তখনই সালে জাকার্তা থেকে বাড়িতে ফিরে আসে, যাকে দেখে পুরো পরিবারে যেন আনন্দ নেমে আসে। অনেকদিন পর পুরো পরিবার মিলে একসাথে খেতে বসে। ওই সময় ওস্তাদ জাকির এসে সালেকে তার চেয়ারে বসতে বলে, অর্থাৎ বাড়ির প্রধানের চেয়ারে, যেটা দেখে বাড়ির সবাই বেশ খুশি হয়ে যায়, কেননা সালের পরিবারের বড় সন্তান ছিল। এই দৃশ্য থেকে এটাও বোঝা যায় যে ওস্তাদ জাকির তার বড় ছেলেকে নিয়ে অনেক গর্ববোধ করে। সালে মূলত ছোটবেলা থেকেই পড়াশোনায় অনেক ভালো। সে এখন জাকার্তাতে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। সেই পাশাপাশি সে জবও করে। যে টাকা থেকেই সে তার বাবার জন্য একটা মোবাইল, মায়ের জন্য একটা মাফলার কিনে নিয়ে এসেছিল। টিএসের জন্য সে এনেছিল একটা অঙ্কের বই, যা দেখে আজিজা বলে সে তার জন্য কি হাতের ব্যান্ড নিয়ে এসেছে। তার স্কুলের সবাই হাতে ব্যান্ড পরে, সেও অন্যান্য মেয়েদের মতো হাতে ব্যান্ড পরতে চায়। তবে তার ভাই তো তার জন্য পুতুল নিয়ে এসেছিল, যেটা দেখে আজিজার মন কিছুটা খারাপ হয়ে যায়। এই নিয়ে তিয়াস তাকে খেপাতে থাকে। এরই মধ্যে সালে ফাজারের জন্য আনা গিফটটা তাকে দেয়, যেটা দেখা মাত্রই ফাজার তার লুকিয়ে ফেলে। এদিকে এইভাবে মজা করতে করতে তিয়াসের লুকিয়ে রাখা অঙ্কের রেজাল্টটি মাটিতে পড়ে যায়, যা দেখে ফেলে তার বাবা। মুহূর্তের মধ্যে পরিবেশ থমথমে হয়ে যায়। আমরা দেখতে পাই ওই রাতে ওস্তাদ জাকির বসে বসে তিয়াসকে মারছে। তিয়াসও কোনো রকম প্রতিবাদ না করে অঝরে কাঁদছে। এখানে কথাবার্তার মাধ্যমে আমরা বুঝতে পারি ওস্তাদ জাকির ছোটবেলার ওই ঘটনার জন্য এখনো পর্যন্ত তিয়াসকে মাফ করতে পারেনি। 4 সন্তানের মধ্য থেকে সে তিয়াসকেই সব থেকে বেশি অপছন্দ করে, যে ব্যাপারটা তাদের মাও বুঝতে পারত, তবে সেও কোনো প্রতিবাদ করতো না। ঠিক ওই সময় ওস্তাদ জাকিরের কাছে একটি কল আসে। জানা যায় আজিজার ক্লাসমেট তিনি নামের একজন মেয়ে মারা গিয়েছে। তার জানাজার জন্যই মূলত ওস্তাদ জাকিরকে ডাকা হয়েছে। এর মৃত্যুর খবর আজিজাও দরজার আড়াল থেকে শুনতে পায়, তবে সে সামনে আসে না। সে ঘরেই বসেছিল। ঠিক তখনই ওই রুমে তার বড় ভাই সালেহ আসে। সালেহ তার জন্য আনা সেই পুতুলটি নিয়ে এসেছিল, তবে আজিজা এখনো পর্যন্ত পুতুলটি নিতে চাইছিল না, যা দেখে সালেহ তখন তার পকেট থেকে একটি অ্যালবাম বের করে। এটাই মূলত সে আজিজার জন্য নিয়ে এসেছিল। অ্যালবামটা পা মাত্রই আজিজা অনেক খুশি হয়ে যায়। ছোটবেলা থেকেই আজিজার গানের প্রতি অনেক বেশি আগ্রহ, এমনকি এই বছর সে স্কুল থেকে ফার্স্ট হয়েছে। আজ রাত 8টায় পুরো জেলার সব স্কুলদের মধ্যে গানের প্রতিযোগিতা হবে।
যেখানে আজিজাও সিলেক্ট হয়েছিল। তবে বাবার পারমিশন না থাকায় আজিজা সেখানে যেতে পারবে না, কারণ ওস্তাদ জাকির তার এভাবে গান গাওয়া একদমই পছন্দ করে না। এখানে বড় ভাই সালের মতে তার এইভাবে নিজের সুযোগটাকে হাতছাড়া করা উচিত না। যেহেতু সে একজন বড় সিঙ্গার হতে চায় এবং জাকার গিয়ে গান গাইতে চায়, তাই আজকের এই প্রতিযোগিতায় তার অংশগ্রহণ করা উচিত। এই কথা বলতে না বলতেই সেখানে তিয়াস চলে আসে। তিয়াস আজিজাকে জানায় তার বান্ধবী তিনি নিজেকে নিজে শেষ করে দিয়েছে, যার জন্য সে কখনোই পরকালে মাফ পাবে না। সে কেন এমন পদক্ষেপ গ্রহণ করলো, এই ব্যাপারে আজিজা কি কিছু জানে? এই প্রশ্ন শোনা মাত্রই আজিজা প্রচণ্ড রেগে যায়। তখন তিয়াস জানায় সে শুনেছে তাদেরই কোনো ক্লাসমেটের জন্য দিনি এমন পদক্ষেপ গ্রহণ করেছে। তাদের ক্লাসমেটের কেউ একজন নাকি দিনির জিনিসপত্র চুরি করত, আর এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল, যার জের ধরে তিনি এমন পদক্ষেপ নিয়েছে। এই কথা শুনে আজিজা আরও বেশি অপরস্ত হয়ে যায় এবং ওই রুম থেকে বেরিয়ে যায়। ওই সময় ওস্তাদ জাকির এবং তার স্ত্রী রওনা দিচ্ছিল দিনের জানাজার উদ্দেশ্যে। তারা এখানে আজিজাকেও নিজেদের সাথে যেতে বলে, যেহেতু দিনই তার ক্লাসমেট ছিল। তবে স্যারে এখানে ব্যাপারটা সামলে নেয় এবং বাবা মাকে জানায় আজিজা এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি দুঃখী, তাই সে কিছু সময় একা থাকতে চায়। সালে নিজে বাড়িতে থাকবে তাই খেয়াল রাখার জন্য। তখন তিয়াস জানায় সেও বাড়িতে থাকতে চায়। ফাজাদ তো আগে থেকেই বলে রেখেছিল যে সে আজ রাতে তার বন্ধুদের সাথে থাকবে। অর্থাৎ 4 সন্তানের কেউই তাদের সাথে যায় না। এই ব্যাপারটা নিয়ে তার মায়ের ভীষণ চিন্তা হচ্ছিল। তবে বড় ছেলে সালের ওপর ভরসা করে তার নিশ্চিন্তে বেরিয়ে যায়। তারা বের হতেই সালে সবাইকে তৈরি হয়ে নিতে বলে। তিয়াস এটা ভেবে অবাক হয়ে যায় যে আজিজার বান্ধবী আজ মারা গিয়েছে, আজিজা এখন গান গাইতে যাবে। তবে আজিজা তাকে এই ব্যাপারে কথা বলতে নিষেধ করে। তখন তিয়াস বলে তার আগামী পরদিন পরীক্ষা, সে আজ রাতে বাড়িতে বসেই পড়বে। তবে সালে এতে রাজি হয় না, গেলে সবাই একসাথে যাবে, না হলে কেউই না। এই কথা শুনে আজিজা তিয়াসকে অনেক অনুরোধ করে, এটাই তার শেষ সুযোগ ছিল। তাই ফাইনালি তিয়াসকেও রাজি হতে হয়। সে জিজ্ঞাসা করে তারা তো ঈশার নামাজ পড়েনি। তখন সালেহ বলে আশেপাশে তারা কোনো এক মসজিদ খুঁজে নেবে নামাজ পড়ার জন্য। ফলে তিয়াসেরও আর কিছু বলার থাকে না। ফাজারও তাদের সাথে বের হবে, তবে সে তাদের সাথে যাবে না, বরং সে যাবে নিজের গার্লফ্রেন্ডের কাছে। এই ব্যাপারটা জানার পর তিয়াসের মনে আরও বেশি খুঁতখুঁত লাগে। যে যার মতো রেডি হতে চলে যায়। আমরা দেখতে পাই ফাজার রেডি হয়ে বসে পড়ে নিজের গার্লফ্রেন্ডের ছবি দেখছিল। ওই সময় সেখানে চলে আসে সালেহ। সালে এখানে ফাজারের গার্লফ্রেন্ডকে নিয়ে মজা করেছিল, তার ছবি দেখতে চাইছিল। তখন দুজনের মধ্যে হাতাপাই হয় এবং সালে ব্যাগ থেকে কিছু কাগজপত্র পড়ে যায়। দেখে ফাজার জানতে পারে সালে জুয়া খেলে, যে ব্যাপারটা তাদের পরিবারের আর কেউই জানতো না। ঠিক তখনই সেখানে আজিজা চলে আসে। তাকে দেখে ফাজার এই ব্যাপারটা লুকাতে সাহায্য করে, আর এরপর রেডি হয়ে তারা নিচে চলে আসে। একটা বই হাতে তিয়াসও রেডি ছিল। তিয়াস সবাইকে রাতে খাবারের কথা মনে করিয়ে দেয়। তবে সালের হাতে এখন আর সময় ছিল না। তার মতে তারা বাইরে কোথাও খেয়ে নেবে। কিন্তু তিয়াসের মনে হচ্ছে মা বাইরে যাওয়ার আগে তাদের বারবার বলেছিল সময় মতো বাড়ির খাবার খেয়ে নিতে, যা সে তৈরি করে টেবিলের উপর রেখে গিয়েছে। তাই তিয়াস আর দেরি না করে একটি প্লেটে দ্রুত খাবার নিয়ে বসে পড়ে। তবে সকলে তাড়াহুড়াতে সে খাবার শেষ করতে পারে না, তার আগেই তাদের সাথে বেরিয়ে যেতে হয়। এদিকে দিনের লাশকে তখন কাফনের কাপড় পরানো হচ্ছিল। সন্তান হারানোর শোকে তার বাবা মা কান্নায় ভেঙে পড়েছিল। ওস্তাদ জাকির এবং তার স্ত্রী সবাইকে সান্ত্বনা দিচ্ছিল। তবে তারা তো নিজেরাই জানতো না যে তাদেরই নিজেদের সন্তানই কত বড় বিপদে পড়তে চলেছে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। 4 ভাই বোন তাই তাড়াহুড়া করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই তাদের দেখা হয় মিস্টার হাজির সাথে। এতদিনে হাজির চোখ একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল। সে চোখে কিছুই দেখতে পেত না। তবে সে না দেখেও খুব অদ্ভুতভাবে জাকির ছেলেমেয়েদের চিনে ফেলে এবং তাদেরকে বারবার করে নদীর কাছে যেতে নিষেধ করতে থাকে। সে কাঁদতে কাঁদতে বলে আজ অনেক বড় বিপদ আসতে চলেছে, তাই তারা যেন কোনোভাবেই নদী পার হওয়ার কথা না ভাবে। এখানে আমরা আরও একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি, আর সেটা হলো এখানে যে সালে উপস্থিত আছে এই ব্যাপারটা সে মিস্টার হাজির কাছ থেকে লুকোনোর চেষ্টা করেছিল।
যে জিনিসটা খাজারও লক্ষ্য করে। সেই সাথে মিস্টার হাজি বারবার নিষেধ করাতে তিয়াসের মনেও কু ডাকতে শুরু করে। কেননা তারা যেখানে যাচ্ছে সেখানে পৌঁছাতে হলে তাদের অবশ্যই নদী পার হতে হবে। এখান থেকে কিছু দূর এগোতেই অঝরে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন শালি বলে, নৌকা পর্যন্ত পৌঁছাতে তাদের অনেক সময় লেগে যাবে। এছাড়া এত বৃষ্টির মধ্যে নৌকাতে করে কেউ তাদেরকে পার করবে না। তাই এখানে পাথরের ওপর থেকে তাদের পায়ে হেঁটেই পার হওয়া উচিত। কিন্তু বাকি ভাই বোনেরা এই কাজ করতে বেশ ভয় পাচ্ছিল, কেননা ওই সময় পানিতে জোয়ার ছিল। তবে সালে এখানে আজিজাকে প্রমিস করে যে সে তাদেরকে রক্ষা করবে। এই কথা বলেই তারা সবাই সামনে এগিয়ে যায়। বাকি ভাই বোনেরাও সালেহকে অনুসরণ করতে থাকে। এদিকে ওই সময় দিনের বাড়িতে নামাজ পড়তে গিয়ে হঠাৎ করেই কারেন্ট চলে যায়। সবার হাতে হাতে মোমবাতি ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে ওই মুষলধারে বৃষ্টির মধ্যে চার ভাই বোন নদী পার হচ্ছিল, যেটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল। একদিকে তাদের এই পার হওয়ার ঝুঁকি বেড়েই চলেছিল, অন্যদিকে আমরা দেখতে পাই দিনের বাড়িতে তাদের মায়ের মধ্যে খুব বিচলতা দেখা দিচ্ছে, যেন কি সন্তানের আসন্ন বিপদের সম্পর্কে সে ধারণা করতে পারছে। এইভাবে এগোতে এগোতে একটা সময় সালে আর ব্যালেন্স ধরতে পারে না, ফলে চার ভাই বোনেই ভেসে যায় পানির ঢেউয়ের সাথে। আর ঠিক তখনই দিনের বাড়িতে তাদের মা যেন হঠাৎ কারোর কণ্ঠে মা ডাক শুনতে পায়। তার মনে হচ্ছিল দিনী লাশই যেন তাকে মা বলে ডেকেছে। লাশের দিকে তাকাতেই তার মনে হয় এটা যেন দিনীর লাশ নয়, বরং আজিজার লাশ, যে কিনা মুহূর্তের মধ্যে ভয়ানক রূপ ধারণ করে মা বলে চিৎকার করে ওঠে। ওই মুহূর্তেই আজিজা পানিতে ভাসতে ভাসতে একটি পাথরের সাথে সজোরে আঘাত খায়। মায়ের মন যেন এই সব কিছু বুঝতে পারছিল, তাই সে সন্তানের বিপদের আশঙ্কার কথা স্বামীকে বলে। তখনই রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। এদিকে একে একে চার ভাই বোনেই পাথরের সাথে ধাক্কা খেয়ে পানিতে ভেসে যায়। এদিকে বিচলিত বাবা মা বাড়িতে ফিরে আসে। তার বাড়িতে ফিরেই ছেলে মেয়েকে খুঁজতে শুরু করে। পুরো বাড়ি ফাঁকা এবং অন্ধকার ছিল। তাদের মা রিকা আগে গিয়ে মোমবাতি জ্বালায়, আর এরপর ঘরে ঘরে খুঁজে বেড়াতে থাকে তার সন্তানদেরকে। টেবিলের ওপর খাবার বাড়া দেখে তার মনে যেন আরো বেশি ভয় কাজ করছিল। এদিকে বাবা জাকিরও বারবার ছেলেদেরকে কল করে যাচ্ছিল, তবে তারা কেউই কল রিসিভ করেছিল না। এরই মধ্যে হঠাৎ করে রেখার মনে হয় আজিজা হয়তো বা ওয়াশরুমে, তাই সে ওয়াশরুমে গিয়ে নক করতে থাকে। হঠাৎ এক পর্যায়ে ওয়াশরুমের দরজা খুলে যায়। ওয়াশরুমের এক কন্যার কেউ একজন ভেজা অবস্থায় দাঁড়িয়েছিল। দেখে মনে হচ্ছিল এটা হয়তো বা আজিজা, তাই রিকা সামনের দিকে এগিয়ে যায় এবং তাকে ডাক দেয়। আজিজার এমন ভয়ঙ্কর রূপ দেখে রিকা আস্তাগফিরুল্লাহ বলে চোখ সরিয়ে নেয়। পরক্ষণে তাকাতেই আজিজা করুণ কণ্ঠে তাকে মা বলে ডাক দেয়। ঠিক তখনই রিকার পেছন থেকে আজিজার ভয়ঙ্কর এক মূর্তি চিৎকার করে ওঠে, ফলে রিকা ভয় পেয়ে যায়। জাকির এসে তাকে সামলায়। বাবা মা দুজনেই সন্তানের বিপদের কথা ভেবে অনেক বেশি ভয় পেয়েছিল, তাই তারা দুজনেই সন্তানের মঙ্গলের জন্য তখনই গিয়ে নামাজ আদায় করে। নামাজের মধ্যেও রিকা কোনোভাবে মন স্থির করতে পারছিল না। তার মনে হচ্ছিল তার সন্তানরা তার কাছে সাহায্য চাইছে। নামাজ শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। তারা দুজনেই ছুটে যায় দরজার কাছে। সেখানে এসেছিল মিস্টার হাজি এবং তার ছেলে। তারা যে সালেদেরকে নদীর কাছে দেখেছিল এই ব্যাপারটা জানাতেই মূলত তারা এখানে এসেছিল। এছাড়া কিছু গ্রামবাসী নাকি সালেদেরকে নদী পার হতেও দেখেছে এবং তাদের মধ্যে নদী পার হওয়ার সময় নদীর জোয়ার নাকি তাদেরকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। এছাড়া তাদের কাছে সালের ব্যাগটিও ছিল, যেটা কিনা তারা নদীর কিনারেই পেয়েছে। এই সব কিছু জানার পর জাকির এবং রিকা একেবারেই ভেঙে পড়ে, বিশেষ করে রিকা। একসাথে চারটা সন্তানের হারানোর শোক কিভাবে কোনো মা সহ্য করতে পারে। জোয়ার অনেক বেশি থাকায় এই সময় নদীতে সালেদের যাওয়া সম্ভব ছিল না, তাই সালের ব্যাগ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতেই ওই রাতটা কেটে যায় রিকার। পরদিন সকাল সকাল উদ্ধার কর্মীদের সাথে জাকির নিজেও পানিতে নেমে পড়ে সন্তানদের খুঁজতে। এত বড় জায়গায় সারাদিন ধরে খোঁজার পরও তাদেরকে পাওয়া যায় না। এদিকে বেচারি রিকা আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এদিকে এভাবে খুঁজতে খুঁজতে রাত নেমে আসে। রাতের অন্ধকারে সালের লাশ খুঁজে পাওয়া যায়। বড় সন্তানের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে জাকির।
অন্যদিকে সালের জ্ঞান ফেরে পরলোকে। সে কোনো এক অন্ধকার গুহায় ছিল, যেখানে সে কোনো কিছুই দেখতে পারছিল না। ভাই বোনেদের নাম ধরে ডাকতে ডাকতে পাশের একটা শিকল হাতাতে এসে সেখানে কাউকে বাঁধা অবস্থায় দেখতে পায়, যা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এক দুজন নয়, এই গুহায় অসংখ্য মানুষ বাঁধা অবস্থায় ছিল। কোনো মতে ওই গুহা থেকে বের হয়ে আসতেই সালে বুঝতে পারে সে অন্য কোথাও নয়, বরং জাহান্নামে। জাহান্নামের আগুন তার সামনে দাউ দাউ করে জ্বলছিল। অসংখ্য রুহকে শাস্তি দেওয়া হচ্ছিল। তখনই কেউ একজন এসে সালেকেও শেকল পরিয়ে দেয়, আর এরপর তার পাশে থাকা একজন লোককে টেনে নিয়ে যায় শাস্তি দিতে। তাকে সামনের একটা পাথরের ওপর মাথা রেখে তার মাথার ওপর ফুটন্ত আগুন ঢেলে দেয়, কেননা ওই লোকটি জীবিত থাকা অবস্থায় শিরক করেছিল। এমন দৃশ্য দেখে সালে অনেক ভয় পেয়ে যায়। তখনই আরেকজন লোক তার কাছে আসে এবং তার শিকল খুলে তাকে টেনে নিয়ে যেতে শুরু করে শাস্তি দেওয়ার জন্য। সালে বারবার তার কাছে ক্ষমা চাইতে থাকে, ইয়া মাবুদ বলে চিৎকার করতে থাকে। তবে এতে কোনো লাভ হয় না। লোকটি তাকে নিয়ে শিকলে বেঁধে ফেলে, আর এরপর তার জিহ্বা টেনে ধরে তা কেটে দেয়। আমরা জানতে পারি এই শাস্তি তাকে কেন দেওয়া হয়েছিল। একবার তার মা তার কাছে এসে জিজ্ঞাসা করেছিল সে নামাজ পড়েছে কিনা। তখন সে ফোনে গেম খেলায় ব্যস্ত ছিল, যে কারণে সালে তখন মিথ্যা কথা বলে যে সে নামাজ আদায় করে নিয়েছে। তার মা বারবার জিজ্ঞাসা করতে থাকে সে কি সত্যি কথা বলছে, কারণ গেম তো পরেও খেলা যাবে, কিন্তু অত থাকতে নামাজ পড়া দরকার। তবে সালে এই কথায় খুব একটা গুরুত্ব দেয় না। সে বারবার তার মাকে মিথ্যা বলতে থাকে, যার জন্য আজ তাকে এই শাস্তি পেতে হচ্ছে। বারবার তার জিহ্বা পুনর্গঠন হচ্ছে এবং বারবারই তা কেটে দেওয়া হচ্ছে। এদিকে তার লাশ জড়িয়ে ধরে কাঁদছে তার বাবা। এরই মধ্যে হঠাৎ করে জাকির অন্য কারো চিৎকার শুনতে পায়। এগিয়ে গেলেই দেখতে পাই সেখানে পড়ে আছে তার আরেক ছেলের লাশ, অর্থাৎ ফাজারও মারা গিয়েছে। দুই সন্তানের লাশ নিয়ে ফিরে আসে জাকির। এমন পরিস্থিতিতে রিকাকে সামলানো সহজ ছিল না, তবুও তাদের কোনো মতে সামলে জাকির নিজ হাতে তার সন্তানদেরকে গোসল করায়। ফাজারকে গোসল করানোর সময় আমরা দেখতে পাই পরকালে ফাজারের সাথে কি হচ্ছে। সেও জাহান্নামেই ছিল, যেখানে তাকেও দেওয়া হচ্ছিল কঠোর সাজা। বারবার তার চোখ তুলে নেওয়া হচ্ছিল। এমন সময় সালেকে টেনে এনে ফেলে রাখা হয় তার সামনে। সালে নিজের ভাইকে দেখে চিনে ফেলে, সে তার ভাইকে সাহায্য করতে আসে। ঠিক তখনই আমরা ফাজারকে দেওয়া ওই শাস্তির কারণ জানতে পারি। অতীতের একটা দৃশ্য আমরা ফাজারের এবং সালের দেখতে পাই, যেখানে সালে নিজ হাতে তার ভাইয়ের জন্য খারাপ জায়গার টিকিট এনে দিয়েছিল। প্রথমে তো ফাজার ভয় পাচ্ছিল যে সে সেখানে যাবে না, তবে সালের উস্কানিতে সে রাজি হয়ে যায়, আর এর শাস্তি সালেও পরকালে পাচ্ছিল। এদিকে আসল দুনিয়াতে তাদের লাশকে কাফনের কাপড় পরানো হচ্ছিল। এর মধ্যে কবরস্থান থেকে একজন লোক আসে এবং জাকিরকে জানায় সে কবরস্থানে পানি উঠেছে, সেই সাথে সেখানে কোনো লাইটের ব্যবস্থাও নেই, তাই আজ রাতে কোনোভাবেই দাফন করা সম্ভব নয়। সময় মতো দাফন করা না হলে যেমন লাশের কষ্ট হয়, ঠিক তেমনই রুহুর কষ্ট হয়। আর এটা মনে করে রিকা চলে যায় ফাজারের ঘরে। সে ফাজারের জিনিসপত্র দেখছিল। সেখানে সে ফাজারের গার্লফ্রেন্ডের ছবি দেখতে পায়। শুধুমাত্র তাই নয়, এই সকল ছবিতে ফাজার তার গার্লফ্রেন্ডের সাথে বেশ ঘনিষ্ঠ ছিল। এর সাথে টেবিলের ড্রয়ারে সে আরও কিছু জিনিস পায়, যা থেকে প্রমাণিত হয় ফাজার জিনার কাজে জড়িত ছিল। এই সব কিছু দেখে রিকার অনেক খারাপ লাগে, তাই সে বাইরে বের হয়ে আসে। ঠিক তখনই সে ফাজারের লাশের কাছে অল্প বয়সী একটা মেয়েকে অঝরে কাঁদতে দেখতে পায়। তখন প্রতিবেশীদের কথা থেকে সে বুঝতে পারে এই মেয়েটি মূলত ফাজারের নতুন গার্লফ্রেন্ড ছিল। এমনিতে ফাজারের চরিত্র খুব একটা ভালো ছিল না। এছাড়া সে মসজিদের বক্স থেকে টাকা চুরি করত, যাতে করে গার্লফ্রেন্ডের পেছনে টাকা উড়াতে পারে। শত মৃত সন্তানের ব্যাপারে এমন কথা শুনে রিকার অনেক বেশি খারাপ লাগে। ঠিক তখনই তার যেন মনে হয় ফাজার জীবিত আছে, ফাজার যেন নিঃশ্বাস নিচ্ছে। তাই সে ফাজারের লাশের দিকে এগিয়ে যায় এবং তাকে ডাকতে থাকে। ওই সময় কোনো মতে জাকির এসে তাকে সামলে নেয়। অন্যদিকে পরকালে ফাজার এবং সালেকে তাদের করা পাপের কঠিন শাস্তি ভোগ করতে হচ্ছে। প্রথমে তো ফাজারকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়, যার ফলে তার শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে যায়।
আর এরপর সেগুলো আবারও ঠিক হয়ে যায়। এদিকে এরই মধ্যে সালিকে ফেলে দেওয়া হয় আগুনের নদীতে। সেখান থেকে তার পুরো শরীর ঝলসে গেলেও তার আত্মা তো মরে না, যে কারণে সে আবারও চলে আসে কিনারাতে। আবারও তার শরীর পুনর্গঠন হয়। তখনই কেউ একজন এসে তার মুখের উপর বাড়ি মেরে তার মুখের এক অংশ পুরোপুরি নষ্ট করে দেয়। এদিকে ফাজাকে জোর করে খাওয়ানো হচ্ছিল মানুষের কাঁচা মাংস। এদিকে আসল পৃথিবীতে তাদের লাশকেও কবর দেওয়া সম্ভব হচ্ছিল না। আর এই ব্যাপারটা নিয়ে জাকির অনেক বেশি কষ্ট পাচ্ছিল। এরই মধ্যে তাদের কাছে একটা সুসংবাদ আসে। তাদের একজন মেয়েকে খুঁজে পাওয়া গিয়েছে, তাও আবার জীবিত। সে এখন হসপিটালে আছে। যে কথা শুনে আর কোনো কিছু না ভেবে জাকির এবং রেখা তখনই রওনা দেয় হসপিটালের উদ্দেশ্যে। আমরা দেখতে পাই তিয়াস মূলত বেঁচে গিয়েছিল, তবে এখনো পর্যন্ত কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছিল না, কেননা তার অবস্থা অনেক খারাপ ছিল। এখনো পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। ডাক্তারদের মতে সে এখন কোমায় আছে। ইহকালে সে তো কোমায় ছিল, তবে আমরা দেখতে পাই পরকালে সে পৌঁছে গিয়েছিল জাহান্নামে, যেখানে আশেপাশের সবাই শাস্তি দেখে তিয়াস অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। এইদিকে জাকিরকে জোর করে খেতে বসানো হয়েছিল, তবে এমন পরিস্থিতিতে কোনো বাবার গলা দিয়ে কি খাবার নামে? যাকে সেখানে বসে খাবার নাড়াচাড়া করেছিল, তখন সে প্রতিবেশীদের কিছু কথা শুনতে পাই, যেখান থেকে আমরা ধারণা করতে পারি যাকে সে ইতিহাসকে খুব একটা পছন্দ করতো না। এই ব্যাপারে আশেপাশের লোকজনও অনুভব করতে পারত, কেননা সে তিয়াসের সাথে সব সময় খারাপ ব্যবহার করত। তিয়াস বেচারি সব সময় তার বাবাকে ভয় পেত। তাই প্রতিবেশীদের মতে 4 ছেলে মেয়েদের মধ্যে তিয়াস বেঁচে গিয়েছে। এই ব্যাপারটা নিয়ে জাকির হয়তোবা খুব একটা খুশি নয়, কিন্তু আমরা জানি জাকির তার প্রত্যেকটা সন্তানকে ভালোবাসতো। এই কারণে সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল প্রতিবেশীদের এইসব কথা শুনে। ঠিক তখনই সে তিয়াসের একটি বই দেখতে পায়, যেখানে ওই অঙ্কের রেজাল্ট ছিল। আর তার পরের পাতায় লেখা ছিল, বাবা আমার উপর কঠোর, কারণ সে জানে আমি অনেক স্ট্রং। তার এই বিশ্বাস আমি যেন ধরে রাখতে পারি। এই ছোট লেখাটুকু পড়ে ওস্তাদ জাকিরের ওই দিনের কথা মনে পড়ে যায়। 10 বছর আগে যেদিন তিয়াস ওই ভয়ঙ্কর দৃশ্য দেখেছিল, ওই দিন সে তিয়াসকে বাড়িতে এসে অনেক বুঝিয়েছিল যে সে যেন এই সকল ভয়ঙ্কর জিনিসে ভয় না পায়, বরং মহান আল্লাহ তাআলাকে ভয় পায়। মূলত ওস্তাদ জাকিরের মতে তিয়াস হলো তার সব থেকে বোকা সন্তান। সে নিজে মানুষের রক্ষা করে বেড়ায়, তাই তার সন্তান এই সকল অদ্ভুত জিনিস দেখতে পায়। এই ব্যাপারটা যদি বাইরে জানাজানি হয়, তাহলে তার অনেক বদনামি হবে। এই বদনামির ভয়েই মূলত ছোটবেলা থেকেই সে সহজ সরল তিয়াসের ওপর এমন কঠোর ব্যবহার করত, যা নিয়ে এখন তার আফসোস হচ্ছিল। অন্যদিকে রিকা তখনও পর্যন্ত তিয়াসের কাছেই বসেছিল, তার জ্ঞান ফেরার আশায়। এইদিকে বাড়িতে ওস্তাদ জাকিরকে মিস্টার হাজি ডাক দেয়। সে কিভাবে জাকিরকে এই ব্যাপারে জানাবে তাই বুঝতে পারছিল না। জাকির তখন তাকে সরাসরি বলতে বলে। তখন সে শালির ব্যাপারে তাকে জানায় যে শালি অনেকদিন আগে তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছিল, এই আশা দিয়ে যে সে তার নামে একটি ইন্স্যুরেন্স করবে, যার সাহায্যে পরিবর্তিতে মিস্টার হাজির চোখের অপারেশনের সময় খরচ কম লাগবে। সে অনেক আগেই ওস্তাদ জাকিরকে এই ব্যাপারে বলতে চেয়েছিল, তবে সে ভেবেছিল হয়তোবা তার হাতে অনেক সময় আছে, এই কারণে সে এতদিন বলেনি। কিন্তু এখন দেখা যাচ্ছে তার হাতে সময় থাকলেও সালের হাতে তো সময়ই ছিল না। এই কারণে মূলত সেদিন সালে এইভাবে লুকিয়ে বেড়াচ্ছিল। সেই মিস্টার হাজির টাকা নষ্ট করে ফেলেছিল, হয়তোবা জুয়া খেলতে চেয়ে, যে ব্যাপারে তার পরিবারের কেউই জানতো না। যে ছেলেকে নিয়ে এত গর্ব ছিল, সে ছেলের ব্যাপারে এমন সত্য জেনে জাকিরের চোখেও পানি চলে আসে। সে ঘরে যায় এবং সালের ওই ব্যাগটি চেক করে, যেখানে সে মিস্টার হাজির সকল কাগজপত্র পেয়ে যায়। সেই সাথে মিস্টার হাজির চিঠিও ছিল। সেই সাথে ছিল ব্যাংক থেকে টাকা ওঠানোর অনেকগুলো স্লিপ। এই টাকা থেকেই মূলত সে তার বাবা মাকে খুশি করার জন্য টাকা দিয়েছিল। বাবা মায়ের নজরে সে একজন আদর্শ ছেলে ছিল। বাবা মা তাকে নিয়ে গর্ব করত, কিন্তু আসলে সে এত গর্বের যোগ্য ছিল না। এই ব্যাপারটা উপলব্ধি করতে পেরে ওই মুহূর্তে জাকিরের অনেক খারাপ লাগছিল। অন্যদিকে ঠিক ওই সময় সালে তার উপযুক্ত শাস্তি পাচ্ছিল।
এখানে কিছু কিছু শাস্তির দৃশ্য এতটা জঘন্যভাবে দেখানো হয়েছে যে আমি চাইলেও স্ক্রিনে আপনাদেরকে দেখাতে পারবো না, তাই ওগুলো আমি বাদ দিচ্ছি। এদিকে আসল দুনিয়াতে রিকা তখনও পর্যন্ত তিয়াসের পাশে বসেছিল। সে তিয়াসকে অনুরোধ করে বলছিল সে যেন তাদেরকে ছেড়ে না যায়, সে এখানেই তার জন্য অপেক্ষা করবে। আমরা তখন তিয়াসকে দেখতে পাই যে কিনা জাহান্নামে তার ভাই বোনেদের খুঁজে বেড়াচ্ছিল। তার সামনেই ফাজারকে খুব ভয়ানকভাবে শাস্তি দেওয়া হচ্ছিল, যা দেখে সে মোটেও সহ্য করতে পারছিল না। ঠিক তখনই সে লক্ষ্য করে আজিজা হেঁটে যাচ্ছে, তাই সে আজিজার পিছু করতে শুরু করে। এদিকে আসল দুনিয়াতে তখন দিনের আলো ফুটে গিয়েছিল। জাকির আবারও ওই নদীর কাছে এসেছিল তার শেষ সন্তানকে খুঁজে পাওয়ার আশায়। অর্থাৎ আজিজাকে, সে সেখানেই বসে কাঁদছিল। এরই মধ্যে সে দৌড়ে আজিজার লাশ দেখতে পায় এবং সেদিকে ছুটে যায়, এই আশা মনে নিয়ে যে হয়তো বা আজিজা বেঁচে আছে। কিন্তু আজিজাও মারা গিয়েছিল, যা দেখে ফাজার পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। সে আজিজাকে কোলে করে নিয়ে বাড়িতে আসে। সাহায্য করতে আসা কোনো পরপুরুষকে সে তার মেয়েকে ছুঁতেও দেয় না। আজিজার গোসলের ব্যবস্থা করা হয়। এদিকে আজিজাকে পাওয়া গিয়েছে এই কথা শুনে রিখা আর কোনো রকম দেরি না করে তখনই বাড়িতে ছুটে আসে। বাড়িতে ছুটে এসে সে দেখতে পায় জাকির বসে আছে। সে জাকিরকে খুব আশা মনে নিয়ে জিজ্ঞাসা করে আজিজা কোথায়। জাকির এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। তার চোখের ইশারায় এটুকু বোঝা যায় যে আজিজাকে গোসল করানো হচ্ছে। এটা বুঝতে পারার পর রিকা সে আর কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারে না। আদরের মেয়েটিকে এভাবে শুয়ে থাকতে দেখে তার মন যেন কোনোভাবেই মানছিল না। সে তার মেয়েকে দেখছিল। এরই মধ্যে পরকালে আমরা দেখতে পাই তিয়াস তখনও আজিজাকেই খুঁজে বেড়াচ্ছে। সে যখন আজিজাকে ডাকছিল ঠিক তখনই সে দূর থেকে দিনি দিনি বলে চিৎকারের শব্দ শুনতে পায়। সেখানে আজিজা বসে আছে, হাত চুলকাচ্ছে এবং সামনে রয়েছে দিনি, যে কিনা একের পর এক বারবার করে ফাঁসিতে ঝুলে মারা যাচ্ছে। আবারও উঠে দাঁড়াচ্ছে, আবারও নিজেকেই নিজে ফাঁসিতে ঝুলাচ্ছে। অর্থাৎ এখানে দিনেরও শাস্তি চলছিল, সেই সাথে চলছিল আজিজারও শাস্তি। কারণ ওই মুহূর্তে তার হাতে আমরা ওই ব্যান্ডটা দেখতে পাই, যেটা মূলত দিনই ছিল, কেননা ওই ব্যান্ডের ওপর লেখা ছিল দিনই। আমরা ওই দিনকার দৃশ্য দেখতে পাই যেদিন রাতে তারা 4 ভাই বোন বের হয়েছিল। বের হওয়ার আগে অ্যালবাম দেওয়ার জন্য সালে যখন আজিজার ঘরে এসেছিল, তখন সে আজিজার বক্সের ভেতর দিনই ওই ব্রেসলেট দেখেছিল। সেই সাথে অনেক কিছু দেখেছিল যেগুলো কিনা আজিজার ছিল না। অর্থাৎ আজিজাই দিনের সেই ক্লাসমেট যার সাথে দিনের ঝামেলা হয়েছিল, যে কারণে দিনে নিজেই নিজেকে শেষ করে দিয়েছিল। চুরি করা, বারবার মিথ্যা বলা আর এতগুলো অপরাধের জন্য পরকালে আজিজাকেও কঠোর শাস্তি ভোগ করতে হচ্ছে, যেগুলো সচক্ষে দেখছিল তিয়াস। তবে সে নিজের বোনকে বাঁচানোর জন্য কিছু করতেও পারছিল না। এদিকে ইহকালে কষ্ট পাচ্ছিল তাদের বাবা মা। মাইকা তো এখনো পর্যন্ত দোয়া করেছিল যে আল্লাহ যেন তার সন্তানদেরকে ফিরিয়ে দেয়, এর বদলে তিনি যেন রিকাকেই নিয়ে নেয়, কেননা তার মতে তার সন্তানরা এখনো পর্যন্ত প্রস্তুত ছিল না। তখন ওস্তাদ জাকির বলে ওঠে সে একজন ভালো পিতা হতে পারেনি, সে তার সন্তানদেরকে ভালো শিক্ষা দিতে পারেনি, আর এর জন্য সে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে। স্বামী স্ত্রী দুজনেই কান্নায় ভেঙে পড়ে। এখন পালা এসে গিয়েছিল 3 ভাই বোনের জানাজার নামাজ পড়ার। যে ইমাম এখন পর্যন্ত এই গ্রাম এবং আশেপাশে অনেক গ্রামের মানুষের জানাজার নামাজ পড়ে আসছে, সেই ইমাম এখন নিজেরই সন্তানের জানাজার নামাজ পড়াতে পারছিল না। এতটাই ভেঙে পড়েছিল ওস্তাদ জাকির। তাই মিস্টার হাজি এবার সকলের সামনে এসে 3 ভাই বোনের জানাজার নামাজ আদায় করে, আর এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় গোরস্থানে। একে একে 3 সন্তানকে কবরে নামিয়ে তাদের কানের কাছে কালেমা পড়তে থাকে ওস্তাদ জাকির। অন্যদিকে পরকালে তার প্রত্যেকটা সন্তান কঠিন শাস্তির মধ্যে দিয়ে যাচ্ছিল। এই মুহূর্তে দোয়া করা ছাড়া তাদের আর কোনো উপায়ও ছিল না। এদিকে তিয়াস তখনও পর্যন্ত জাহান্নামেই ঘুরে বেড়াচ্ছিল তার ভাই বোনদের খোঁজে। সে দেখতে পায় তার ভাই বোনেদের সব এক স্থানে রেখে চরম শাস্তি দেওয়া হচ্ছে, তাই সে দৌড়ে এসে তাদেরকে আটকানোর চেষ্টা করে। ঠিক তখনই সে দেখতে পায় সালেকে, আর কেউ নয় বরং সালের মতো দেখতেই কেউ একজন শাস্তি দিচ্ছে।
ফাজারের মতো দেখতে কেউ একজন শাস্তি দিচ্ছে, সেই সাথে আজিজাকেও শাস্তি দিচ্ছে আজিজার মতোই দেখতে কেউ একজন, যা দেখে তিয়াস বুঝতে পারে তার বাবা ঠিকই বলতো, পরকালে মানুষেরা শাস্তি পাবে তাদের নিজেরই কৃতকর্মের জন্য। আর ঠিক সেইভাবেই তার ভাই বোনেদের করা পাপের কারণে আজ তারা শাস্তি পাচ্ছে। ঠিক তখনই কেউ একজন এসে তার কাঁধে হাতে রাখে, মাথায় কাপড় সরাতেই দেখা যায় সে তো হুবহু তিয়াসের মতো দেখতে, তবে বাকি ভাই বোনেদের মতো সে ভয়ানক দেখতে নয়। তখন সে তিয়াসকে বলে তার জায়গা এটি নয়, অর্থাৎ তিয়াসের জায়গা জাহান্নাম নয়, এখনো পর্যন্ত সময় আসেনি। যা শুনে তিয়াস অবাক হয়ে যায়। তখনই আমরা অতীতের এক দৃশ্য দেখতে পাই। 10 বছর আগে যেদিন ওই দুর্ঘটনাটি ঘটেছিল, যেদিন তিয়াসের বাবা তাকে বোকা বলেছিল, তিয়াসের মা তাকে ঘুম পাড়াতে আসলে তিয়াস তাকে জিজ্ঞাসা করে যে বোকা মানুষেরা কি জাহান্নামে যায়? উত্তরে তিয়াসের মা বলে যে বোকা তো সে নয় যে পরীক্ষায় কম নাম্বার পায়, বরং বোকা সে যে কিনা নিজের বুদ্ধি খারাপ কাজে ব্যবহার করে। এই কথা শুনে ছোট্ট তিয়াস মোনাজাত করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে মহান আল্লাহ তাআলা যেন তাকে এতটুকু সময় দেয় যাতে করে সে তার বাবা মার কাছে প্রমাণ করতে পারে যে সে বুদ্ধিমতী। ওই মুহূর্তে আমাদেরকে ইতিহাসের কিছু ভালো ভালো কাজের ঝলক দেখানো হয়, যেখান থেকে আমরা জানতে পারি ছোটবেলা থেকে ইতিহাস কতটা দয়ালু ছিল। সেই সাথে সে সবার সব সময় উপকার করেছে, নামাজও কাজা করেনি। আর এ কারণেই হয়তোবা মহান আল্লাহ তাআলা তার ওই দিনকার মোনাজাত গ্রহণ করেছে, তাকে আরো কিছু সময় দিয়েছে নিজেকে প্রমাণ করার জন্য। সেই সাথে তার বাবাকে উপলব্ধি করিয়েছে যে সে কতটা ভুল ছিল। এখন পালা এসে গিয়েছিল তিয়াসের রুহকে পৃথিবীতে ফেরত পাঠানোর। আর এ কারণে তিয়াস শেষবারের মতো তার ভাই বোনকে জড়িয়ে ধরে এবং সেখানেই তাদের সাথে কাঁদতে থাকে। ঠিক তখনই কেউ একজন এসে জোর করে তাকে নিয়ে আসে। ঠিক তখনই আসল দুনিয়াতেও তিয়াসের জ্ঞান ফিরে আসে। সে কোমা থেকে বেরিয়ে এসেছিল সুস্থ, সবল এবং জীবিতভাবে। ওস্তাদ জাকির এবং রিকার 4 সন্তানের মধ্য থেকে একমাত্র সেই এখন জীবিত ছিল। কোনো বাবা মায়ের জন্য এত অল্প বয়সে সন্তানদের হারানোর কষ্ট সহ্য করা কোনো সহজ ব্যাপার নয়। সালেহ, ফাজার এবং আজিজাকে হারানোর পর জাকির এবং রিকার জন্য এই দুনিয়া যেন জাহান্নামে পরিণত হয়েছিল। তবে এখন তাদের বাঁচার একমাত্র অবলম্বন ছিল তিয়াস। জাকির নিজের ভুল বুঝতে পেরেছিল এবং এখন সে তিয়াসের জন্য একজন ভালো বাবাই পরিণত হয়েছিল। সে তিয়াসকে সঠিক শিক্ষায় বড় করেছিল। সেই সাথে জাকির, রিকা এবং তিয়াস মিলে সারা জীবনের জন্য সালেহ, ফাজার এবং আজিজার মুক্তির জন্য দোয়া তো করেই যাবে। এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এটা মূলত তিয়াসের বর্ণিত একটি গল্প ছিল, যেখানে সে নিজের পরিবারের গল্প আমাদেরকে জানিয়েছে। তবে এটা কাল্পনিক হিসেবে ধরে নেওয়া ভালো, কারণ এই মুভিতে কোথাও বলা হয়নি যে এই গল্পটি বাস্তব জীবন থেকে নেওয়া হয়েছে। আর মুভিতে যা কিছু দেখানো হয়েছে আমি শুধুমাত্র সেগুলোই আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।